তুমি আমার হৃদয় হরণী। লেখক বাবরি জাহান। পর্ব ৩, পাঠে হালিমা মুনিয়া। নরিনের ফোনে আবারও ভাইব্রেশন হলো। মেসেজ এসেছে, গেটের সামনে অপেক্ষা করছি, দ্রুত আসো। নরিনের হাতে তালু ঘামতে শুরু করলো। বুকের ভিতর দুঃখ হুক বাড়ছে। সে জানে আয়াত যদি কিছু ঠিক করে তাহলে সেটা করবে। তার সামনে না গেলে হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাস সরগম করে ফেলবে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নরিন। গেটের বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, কালো শার্টের উপর লম্বা কোট। সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটাই দেশের ক্ষমতাশীল স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু নরিন ঠিকই চিনতে পারল। তার শরীরের রক্ত জমে গেল মুহূর্তেই। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড়ে পালানোর জন্য পেছন ফিরে ছুটছিল। কিন্তু ঠিক তখনই আয়াজ নরিন থামো বলে ডাক দিল। কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নরিন, কিন্তু আয়াজ কি এত সহজে ছেড়ে দিবে? সে সোজা নরিনের পেছনে দৌড় দিল। রাস্তায় লোকজন হাঁ করে তাকিয়ে দেখছে, কিন্তু আয়াজের তাতে কিছু আসে যায় না। তার একমাত্র লক্ষ্য নরিনকে ধরে ফেলা। এই মেয়েটা আজ আর তার হাত থেকে পালাতে পারবে না। নরিন, প্লিজ স্টপ। পিছন থেকে আয়াজের গলা ভেসে এলো, কিন্তু নরিন এক মুহূর্তের জন্য থামলো না। সে দৌড়াতে থাকলো, আরো জোরে, যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু। না, থামা যাবে না, দৌড় দিতে হবে। কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পিছন থেকে তার কবজি চেপে ধরলো। মুহূর্তের মধ্যে সে অনুভব করলো কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। নরিন বলল, ছাড়ুন। প্রচন্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত হাতে সে যেন বন্দী হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আয়াজের চোখে ভয়ানক কিছু ছিল, যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না। তুমি কি ভাবছো আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে? আয়াজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা, অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নরিনকে কাঁপিয়ে দিল। নরিন বলল, কাপুরুষ কোথাকার, ছাড়ুন আমাকে। আয়াজ রেগে চড় মারার জন্য হাত উঠালো, কিন্তু মাঝপথে হাত থামিয়ে ফেলল। নরিন বলল, মারুন। আমায় হাত নামালেন কেন? আয়াজ নরিনের দিকে ঝুঁকে বলল, তোমায় কতবার বলতে হবে যে আমার এসব তেড়ামি পছন্দ না। আর যদি একবার তেড়ামি করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে আমার রূপে আসতে বাধ্য করো না নরিন, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নরিনের সারা শরীর হিম করে দিল। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আয়াজের চোখ রঙিন হয়ে উঠল। তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কিনা? আমি তো তোমায় রাখতে চাই। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। শুনে রাগ নরিন, আমি তোমার স্বামী হই, তাই তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে। সেটা তুমি চাইলেও আবার না চাইলেও। বিকজ ইউ আর অনলি মাইন্ড নরিন, অনলি মাইন্ড। কারণ তুমি শুধু আমার নরিন, শুধু আমার। আমি আপনাকে ঘৃণা করি। আয়াজ হেসে উঠল। সে ভয়ঙ্কর হাসি, যেখানে দখলদারিত্ব, পাগলামি আর এক অসম্ভব ক্ষোভের আত্মশক্তি লুকিয়ে। তাহলে দেখাও কিভাবে আমায় ঘৃণা করো। ঠিক তখন সামনে থেকে নুরিনের ক্লাসমেট রুনা এগিয়ে এলো। এই, আপনি কে? নুরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আয়াজ এক পলক তাকিয়ে রুনার দিকে চোখ সরু করলো। তার কণ্ঠে গভীর হিমশিল হয়ে গেল। আমার বউ, আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব।
এতে আপনার কি? রুনা হতভম্ব হয়ে গেল। রুনা বলল, মানে? আয়াজ এবার ভয়ঙ্কর গলায় বলল, স্টপ ইওর মাউথ। রুনা ভয়ে পিছিয়ে গেল। তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে। নুরিন রাগে গজগজ করতে শুরু করলো। সাডুন বলছি এই মুহূর্তে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে আয়াজ তাকে কোলে তুলে নিল। আ আপনি কি করছেন? নামান। তোমার যেখানে থাকার দরকার সেখানে নিয়ে যাচ্ছি। এই নামান বলছি আমায়, না হলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। আয়াজ বলল, জান, করো না খুন, আমি তোমার হাতেই খুন হতে চাই। শুধু একবার না, শতবার। তবে সত্য হলো একটাই, যেটা হবে তোমার প্রেমের খুন। কথাগুলোর বলার সময় আয়াজের ঠোঁট নুরিকে নুরিনের কান স্পর্শ করলো। সে হালকা কেঁপে উঠল। আয়াজের গলাটা শক্ত করে চেপে ধরল। আয়াজ ঠোঁট কামড়ে শুধু হাসল। নামান, আমায় নামান, গলা ফাটিয়ে চিৎকার করে বলল। আয়াজ কোনো কথাই কানে তুলল না। একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। নুরিন সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আয়াজ দ্রুত তার হাত ধরে এক ধাক্কায় আবার গাড়ির ভেতরে বসিয়ে দিল। এইবার আয়াজ একপাশে হেলে গিয়ে দরজা লক করলো। তার চোয়াল শক্ত, চোখে এক তীব্র আগুন। গলার শিরা ফুলে উঠেছে আয়াজের। চোখ দুটো ভয়ানক লাল। একদম আমার সাথে তেড়ামি দেখাস না, নুরিন। একদম জানে মেরে ফেলবো। তোর লাশও কেউ খুঁজে পাবে না। তুই চিনিস না আমায়, তাই এরকম তেড়ামি দেখানোর সাহস করছিস। নুরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা সত্যি কি অনেক ভয়ঙ্কর? নুরিন বলল, আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আয়াজ বলল, তুমি জানো না তুমি আমার কি ক্ষতি করেছ। আমার হৃদয়ের সব থেকে মূল্যবান জিনিস, আমার মনটা কেড়ে নিয়েছ। আই লাভ ইউ, জান পাখি। আই লাভ ইউ ভেরি মাচ। ইউ আর মাই হার্ট থ্রব। নুরিনের শরীর কাঁপছিল রাগে। এই, আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব? ভুলে যেতে কে বলেছে? সবকিছু মনে রাখো। চাইলে ডায়েরিতেও লিখে রাখতে পারো, যাতে ভবিষ্যতে কষ্ট করে তোমার মনে রাখতে না হয়। নুরিন চিৎকার করলো, গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইলো। আয়াজ সে সবে পাত্তা দিল না। গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে দিল অনেক জোরে। সারা গাড়ির ভিতর গজলের সুর ছড়িয়ে পড়ল, কিন্তু সেই সুরের পেছনে এক ভয়ানক নীরবতা ছিল। প্রায় 10 মিনিট পর নুরিন একটু শান্ত হলো। তার বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মুখে জেদ জমাট বাঁধা। সে শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। আয়াজ বলল, তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি, পালিয়ে যেতে ইচ্ছে করে? নুরিন বলল, হ্যাঁ, আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে। এটাই এখন আমার একমাত্র ইচ্ছা। আয়াজ বলল, তোমার ইচ্ছে অনিচ্ছের দিন শেষ, নুরিন। এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছায় হবে। নুরিন এক ঝটকায় আয়াজের দিকে তাকালো। আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না। কে বলেছে তোমায় আমি জোর করে রাখবো? তুমি তো আমার বউ, তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না।
তোমায় আমি আমার প্রেমের জালে আটকে রাখবো, কথা দিলাম হৃদয়হরণী, বলেই নুরিনকে টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। নূরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আয়াজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত বাঁধন যেন পাথরের মতো। বারবার চেষ্টা করে ব্যর্থ হলো। সুইট হার্ট, এভাবে নিজের এনার্জি শেষ করছো কেন? এই এনার্জি গুলো জমিয়ে রাখো, বাসর রাতের জন্য কাজে লাগবে, বলেই ঘোর লাগা দৃষ্টিতে নুরিনের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নুরিন দৃষ্টির অর্থ বুঝে ঢোক গিলল। এই, এভাবে তাকিয়ে আছেন কেন? আয়াজ বাঁকা হেসে নুরিনের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নুরিন জোরে কেঁদে দিয়ে বলল, প্লিজ থামুন, আমি আর নিতে পারছি না এসব। আয়াজ থেমে গিয়ে হু হু করে হেসে দিল। এতটুকু ট্রাইলার দেখাতেই তোমার সাহস ফুস হয়ে গেল। ভেরি ব্যাড বউ। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না। নুরিন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আয়াজ নুরিনের দিকে ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দিল। নুরিনের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। সে চোখ বন্ধ করে আয়াজের পারফিউমের ঘ্রাণ অনুভব করতে লাগলো। সিট বেল্ট লাগানো শেষে আয়াজ তা দেখে বাঁকা হাসলো। নুরিনের কানের কাছে ঠোঁট দুটো নিয়ে বলল, আমার শরীরের ঘ্রাণ অনুভব করছো নাকি সুইটহার্ট? তবে তুমি কি জানো, তুমি আমার ছেলে আছো আর চিরদিন আমারই থাকবে, কারণ ইউ আর অনলি মাইন নুরিন, অনলি মাইন। নুরিন বলল, সরুন প্লিজ। আয়াজ বাঁকা হেসে সরে গেল। তারপর এক হাত স্টিয়ারে শক্ত করে ধরে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। আমার ডিভোর্স চাই মন্ত্রী সাহেব, আর সেটা এখনই। গাড়িটা হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে গেল। নুরিন দপ করে সিটের সঙ্গে ধাক্কা খেতে গেলে আয়াজ নিজের হাত দিয়ে তার কোমর ধরে ফেলল। নুরিনের শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়াজ ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে মুখে এক ধরনের ভয়ঙ্করশীলতা। ডিভোর্স লাগবে তোমার? মুক্তি চাও আমার থেকে? কিন্তু মুক্তি তুমি এ জীবনে পাবে। চিরকাল তোমাকে আমার সাথে থাকতে হবে। তাই নিজেকে রেডি করো আমার জন্য। আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমার চাই নুরিন, খুব করে চাই। তুমি যাই বলো না কেন, তুমি শুধু আমার, এটা মনে রেখো নুরিন। নুরিনের চোখ ছলছল করে উঠল। নুরিন বলল, এই মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এটা শুধুই এক পাগলাটে অধিকার ভোট? আয়াজ আবার গাড়ির স্টার্ট দিল। তার কপালের পাশের চিল্কি চুলগুলো বাতাসে উড়তে লাগলো। গাড়িটি নিজের আপন মনে ছুটছে, সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানাপোড়েনে। নুরিন বুঝলো, এই খেলায় জিততে হলে অনেক কিছু করতে হবে, আর আয়াজ সে তো তাকে ছাড়তে নারাজ। প্রায় 1 ঘন্টা পর নুরিনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আয়াজের উপর। কালো শার্টে তাকে যেন আরো বেশি রহস্যময়, তার তীক্ষ্ণ দেখাচ্ছে। গভীর চোখ দুটোতে ভয়ঙ্কর এক দৃষ্টি, যেন একসাথে আগুন আর বরফ লুকিয়ে আছে। ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের কনট্রাস্ট একেবারে দৃষ্টিনন্দন। তার শক্ত চোয়াল, গভীর চোখের নিচে হালকা শেড, আর সেই অভেদ্য
অবিভক্তি, যেন সে এই পৃথিবীকে জয় করতে এসেছে। আর ঠোঁট মুখ শূন্য, নিখুঁত, হালকা গোলাপি, যেন নিজের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে। নূরিন এক মনে তাকিয়ে বলল, আমাকে এই শয়তানটার রূপে মুক্ত হলে চলবে না। যে করেই হোক সিলেটে পালিয়ে যেতে হবে। এই স্বামী নামক মানুষটাকে কখনো ক্ষমা করতে পারবো না। নূরিনের রেগে চিৎকার করে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আয়াজ। কিন্তু আয়াজ সে নিঃশব্দে বসেছিল, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা দুই অব অবেন্দ সমুদ্র, যেখানে অনুভূতির ঢেউ ওঠে না। আয়াজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকালো। তুমি আমায় ক্ষমা করো বা না করো নূরিন, তাতে কিছু যায় আসে না। তুমি আমার ছিলে, আছো আর চিরকাল থাকবে। এবার কাজের কথায় আসি। কেন আমি এতদিন দূরে ছিলাম? যখন বিয়ের আসরে তোমায় দেখলাম, তখন আমার খুব রাগ লাগছিল। আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পরিবারের কেউ রাজি ছিল না। আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার দাদির জন্য পারেনি। কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল। বিশেষ করে তোমার বোনের পদ্মাশীলতা দেখে অনেকটা জোর করেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনিতেই বিয়ে করার ইচ্ছা ছিল না, তার উপর তোমাকে দেখে মাথা ঠিক ছিল না। তাই ওইভাবে রাগারাগি করে বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম। এমন ভাবে দিন কাটতে লাগলো। তারপর আমি নিজের ভুল বুঝতে পারি। তখন আমাদের বিয়ের বয়স ছিল 3 মাস। কিন্তু বরিশালে গিয়ে তোমায় পেলাম না। সারা এলাকায় খুঁজলাম, তারা কেউ বলতে পারেনি তুমি কোথায় গেছো। এখন বলো, নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন? স্যার, যদি আয়াজ স্যার জানতে পারেন তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়েছেন তার জীবন থেকে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বুঝতে পারছেন? আপনি তো জানেন আয়াজ স্যার কতটা রাগী আর জেদি। সবকিছু তার সামনে যদি প্রকাশ হয়, তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। আমার এসব ভাবতেই ভয় লাগছে স্যার। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহতাব চৌধুরী ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর সিগারেটের শেষ অংশটা টেনে চেপে নিবালেন। তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানবে না কোনোভাবেই। আমি আমার ছেলেকে এসব কিছু জানতে দিব না। দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলবো। তবুও আমার ছেলেকে আমার হাতের মুঠোয় চাই চাই। তবুও স্যার, আপনি তো আয়াজ স্যারকে চিনেন খুব ভালো করে। গত 4 বছরে